স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। বয়কট বয়কট বয়কট, বাংলাদেশ আমার ভাই, তাদের সঙ্গে আইসিসি এবং বিসিসিআই অবিচার করেছে। যেখানে বাংলাদেশ নাই সেখানে আমরাও বিশ্বকাপ খেলবো না। গেল কয়েকদিন এমনই ছিল পাকিস্তানের নীতি, টি-20 বিশ্বকাপে না খেলার পথে হাঁটে দেশটি। চারদিকে যখন টাইগারদের সমর্থন দেওয়ার খবর ছড়িয়ে তখনই ঘোষণা করা হয় স্কোয়াড, এমনকি কেটে ফেলা হয়েছে শ্রীলঙ্কায় উড়াল দেবার বিমানের টিকিটও। একমুখে পাকিস্তানের দুই ধরনের কথা প্রশ্নে জন্ম দিয়েছে। কেন, কি কারণে তাদের এমন দ্বিমুখী আচরণ? কেবলই সিম্পেথি পাওয়ার আশা নাকি অন্য কিছু? আলোচনা করতে চাই টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ড্রামা নিয়ে, সঙ্গে টাইগার সমর্থকদের জন্য সুখবর। ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেশে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের জন্য। বাংলাদেশ যখন বিশ্বকাপটা খেলতে পারছে না, সেখানটায় কিছুটা হলেও দর্শকদের জন্য এটা হয়তোবা একটু হলেও স্বস্তির খবর। এ নিয়ে আলোচনা করতে ৭১ স্টুডিওতে এই মুহূর্তে আছেন ক্রীড়া সাংবাদিক তাইব অনন্ত। তাইব অনন্ত, আপনাকে স্বাগত ৭১ খেলাযোগে। শুভ সকাল। শুনছিলাম যে পাকিস্তানের দ্বিমুখী আচরণ, সেই সঙ্গে সাকিব আল হাসানের দেশে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তান যেখানে এখনো ঝুলিয়ে রেখেছে, আইসিসি এবং বিসিসিআইকে চাপে রেখেছে, সেখানে তারা বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য বলছে যে তারা হয়তো বিশ্বকাপটা খেলবে না, কিন্তু আবার তারা বিমানের টিকিটটাও কেটে ফেলেছে। তারা আসলে কি চাচ্ছে? তারা কি নিজেরা কি বুঝতে পারছে? শুভ সকাল। আমার কাছে মনে হয়, ধরেন আমরা যদি পাকিস্তানের জায়গায় থাকতাম, আমরা আসলে কি করতাম? আমরা কি তখন পাকিস্তানকে এরকম সাপোর্টটা করতাম? বা ধরেন পাকিস্তান ভারতের একটা খুব তুমুল সিচুয়েশন চলছে নিরাপত্তা ইস্যুতে, সেখানে ভোটাভুটি হচ্ছে, বাংলাদেশ কি আসলে পাকিস্তানকে ভোটটা দিতে পারতো? মানে আমি সবসময় যে কোনো সিচুয়েশন আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার জায়গা থেকে বোঝা। পাকিস্তান যেটা করছে, আমি মনে করি পাকিস্তানের বিষয়টা একটু ফিশি, কিন্তু দিন শেষে আসলে পাকিস্তান বাংলাদেশকে যতটা সাপোর্ট করছে তার থেকেও বেশি তারা আসলে ভারতকে চাপে ফেলছে। তো ভারতকেই চাপে ফেলার ব্যাপারটা, সুযোগটা তারা এতদিনে পেয়েছে। মানে আপনি যদি মানে গত শত বছর ধরে ভারত পাকিস্তানের রাজনৈতিক যে বৈরিতা, এবং সেটা যে ক্রিকেটে চলে এসেছে, এবং খুব তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে দুদেশ ক্রিকেটে যেভাবে একে অপরের সাথে মানে দ্বন্দ্বে লেগে যায়, এবং তাদের মধ্যে একটা এখন তো চুক্তিও রয়েছে ৩ বছরের যে তারা নিরপেক্ষ ভেন্যুতেই খেলবে। তো সেই জায়গা থেকে ফাইনালি তারা যখন ভারতকে চাপে ফেলতে পেরেছে, বাংলাদেশকে সাথে পেয়েছে, সেই সুযোগটাকে তারা স্ট্রংলি কাজে লাগাচ্ছে। আমার কাছে মনে হয় এটাই রিজন, আর কিছুই না। আর দিন শেষে আমার মনে হয় আরও অনেকেই বলেছেন, আমিও বলেছি যে ভারতের সাথে এই সুযোগটা তারা পেয়েছে বলে নিয়েছে। বিশ্বকাপ বয়কট করার কোনো সম্ভাবনা পাকিস্তানের আমি মনে করি না আদৌ রয়েছে। তবে আমি যদি পাকিস্তানের জায়গায় থাকতাম, আমি ভারত ম্যাচটা বয়কট করতাম। এতে হতো কি, এতে একটা মেসেজ থাকতো। মেসেজটা হতো যে, মানে যেটা শারদা উগ্র গতকাল ভারতীয় গণমাধ্যম কর্মী যেটা বলেছেন, যে আসলে আইসিসি ভারতের বিসিসিআই এর একটা দুবাই শাখা। তো একটা ভারতীয় গণমাধ্যম কর্মী যখন এভাবে বলেন, তখন আর আসলে বলার বাকি থাকে না, বোঝার বাকি থাকে না। সবাই জানে ক্রিকেট বিশ্ব। এবং আমি সবচেয়ে বেশি অবাক যে বিষয়টাতে সজীব, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই ইস্যুতে যেভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তারা যেভাবে চুপ রয়েছে, এটা একদম নির্লজ্জ। মানে নির্লজ্জতার চূড়ান্ত। তারা আসলে যে ভারতীয় বিসিসিআই এর এই ডমিনেশনের যে তারাও পা দিয়েছে, তার একটা প্রমাণ হলো তাদের এত বড় বড় দুটো শক্তিশালী ক্রিকেট বোর্ডের এই বিষয়ে কোনো কিছু না বলা। পাকিস্তান এবং ভারত একে অপরের দেশে খেলবে না, তারা নিজেদের মধ্যে তাদের চুক্তি হয়ে গেছে। পাকিস্তান আইসিসি ট্রফি খেলবে না বলে যে ভারত জানিয়ে দিল, এবং সাথে সাথেই তাদেরকে ফ্রি টিকিট দিয়ে দুবাইয়ে খেলা ট্রান্সফার করে দেওয়া হলো, গত বছরেরই খবর। তো সেটা বাংলাদেশের ক্ষেত্রে করতে গিয়ে এত কেন দ্বিমুখিতা, এবং সেটা করতে গিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে ফেলে দেওয়াটি তো আসলে বোঝা যায় যে আইসিসি কিভাবে ভারত ক্রিকেট বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত। একেবারে সেটাই আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জায়গাটা হয়তো বা কিছুটা হলেও পাকিস্তান চাপে ফেলা ট্রাই করছে, কিন্তু সেখানে আসলে কোনো সম্ভাবনা নেই, কারণ এরই মধ্যে তারা বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করে দিয়েছে এবং বিমানের টিকিটও তারা কেটে ফেলেছে। কিন্তু যেটা আসলে শোনা যাচ্ছে যে হয়তো বা ভারতের সঙ্গে তারা জিততে চাইবে, এবং সেই ম্যাচটা বাংলাদেশিদের জন্য উৎসর্গ করার একটা পরিকল্পনা বা গুঞ্জন শোনা যাচ্ছে। যেখানে তারা বয়কটেরই ঘোষণা দিয়েছে, সেটা শুধুমাত্র একটা ম্যাচ জিতে বাংলাদেশকে উৎসর্গ করাটা কতটুকু মানানসই? দেখেন, এগুলো তো সবই স্পেকুলেশন। অনেকগুলো স্পেকুলেশন আছে। যেমন একটা হচ্ছে যে তারা কালো ব্যাচ পরে খেলবে বাংলাদেশকে বহিষ্কার করার কারণে, এরকম একটা শুনেছি। আরেকটা হলো যে তারা বাংলাদেশকে সবগুলো ম্যাচে উৎসর্গ করবে। আপনি তো শুধু ভারত ম্যাচটার কথা বললেন, হ্যাঁ সেটা হলে আরও ভালো, মানে স্পেসিফিক, যে ভারতের সাথে জয়টাই তোমাদের উৎসর্গ করলাম, এরকম একটা হতে পারে। এগুলো সবই তো আসলে দিন শেষে ভারতকে তীর ছুঁড়ে মারা। মানে আমরা যদি কোনো জায়গায় গিয়ে এটা মনে করি যে আসলে পাকিস্তানি
পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি যে কোনো কিছু বিসিবির জন্য করছে বা বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য করছে, দ্যাট ইজ নট ট্রু। কারণ নতুন একটা স্ট্যান্স তারা নিয়েছে, আমার ভালোই লেগেছে। মানে কেউ না কেউ তো লাভবান হতেই হবে। মোস্তাফিজকে তারা যে আপনার পিএসএল এর ড্রাফটে চুক্তি নিয়েছে, মোস্তাফিজ নিজেও অ্যাপ্লাই করেছেন, সেই ড্রাফটে মোস্তাফিজকে রাখাটা তারা ঢালাওভাবে প্রচার করেছে। পিএসএল এর পেজ থেকে মোস্তাফিজের ছবি দিয়ে প্রচার করেছে। মোস্তাফিজ সম্ভবত পিএসএল এ একটা সিজনই খেলেছেন, 5 ম্যাচে 4টা উইকেট পেয়েছেন, এমন বলার মতো কিছু না। কিন্তু এটাই তো সুযোগ, কারণ মোস্তাফিজের থেকেই তো এত কিছুর শুরুটা, তাই না? সেই মোস্তাফিজের অনেক দামে বিকোনো, সেখান থেকে কেকেআর তার দল পাওয়া, সেখান থেকে তাকে বিসিসিআই এর অনুরোধে কেকেআর তাকে রিলিজ করে দেওয়া। সো এই সুযোগটা কিন্তু আবারও পিসিবি নিল। দেখেন এবার কিন্তু পিএসএল এর মাধ্যমে কিন্তু পাকিস্তানি বাংলাদেশি ভাই ভাই হয়ে গেল। সো দিন শেষে সব কিছু মনে রাখতে হবে যে এখানে আসলে কেউই কারো ভাই না। এটা ক্রিকেট রাজনীতি। এই ক্রিকেট রাজনীতিতে আমরা ব্যাপকভাবে হেরে গেছি। ভারত বা বিসিসিআই আইসিসির মাধ্যমে জিতেছে এবং এখন সেই জায়গাটিতে এসে আমার মনে হয় পিসিবি দুর্দান্ত একটা চালছে। এই চালটা একটা সময় হয়তো এমনও হতে পারে, যেটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই, যে ক্রেডিট নেওয়ার যে বিষয়টা, যে তোমাদের পাশে কেউ যখন ছিল না আমরা ছিলাম, মানে এই বিষয়টা হয়তো বা একটা সময় সামনে আসতে পারে। কিন্তু এই যে পাকিস্তান ধরেন বলছে যে ভারতের বিপক্ষে জিতে বাংলাদেশকে একটা তারা উৎসর্গ করতে চায়, কিন্তু তাদের কি এই মুহূর্তে সে সক্ষমতা রয়েছে কিনা? কারণ ভারতের সঙ্গে আমরা দেখছি যে অনেক বছর তারা আসলে খুব একটা পেরে উঠছেন এবং তাদের তো দ্বিপাক্ষিক সিরিজও হচ্ছে না, বড় বড় আসরে খেলা হচ্ছে। এবং সেখানে আরেকটা হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু শ্রীলঙ্কায় খেলা, প্রচুর ইন্ডিয়ান যাবেন, প্রচুর পাকিস্তানি যাবেন, নিরাপত্তা সংখ্যা তো সেখানেও থেকে যাচ্ছে। আপনি দেখবেন যে কালকে এএফপি কে সম্ভবত শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী উনি একটা বক্তব্য দিয়েছেন যে এলিট ফোর্স নামানো হবে, মানে স্পেশালি ভারত এবং পাকিস্তান ম্যাচটাকে কেন্দ্র করে। তা আপনি বলছিলেন যে আসলে ভারতের সাথে এই যে এখন বড় মঞ্চে গিয়ে পাকিস্তানের মুখ থুবড়ে পড়ার ঘটনাটা তো একদম হরহামেশাই ঘটছে। সম্ভবত 2022 টি20 ওয়ার্ল্ড কাপেই তারা 10 উইকেটে জিতেছিল, বাবর রিজওয়ান মনে হয় জিতিয়েছিলেন। এছাড়া সম্ভবত সাম্প্রতিক রিসেন্ট পাস্টে খুব একটা বড় জয় তাদের নেই। তবে গতকাল আমি খেলা দেখছিলাম পাকিস্তান এবং অস্ট্রেলিয়া, এবং পাকিস্তান টিমটাকে আমার বেশ ভালো মনে হয়েছে। একটা কারণ হতে পারে যে অস্ট্রেলিয়ার টিমটা খুবই ইয়াং, খুবই তরুণ, এবং অনেক অভিজ্ঞ ব্যাটাররা তারা একেবারেই গেল বছরই সম্ভবত রিটায়ার করেছেন, স্টয়নিস থেকে শুরু করে বাকি সবাই। তো খুবই ইয়াং একটা তরুণ একটা অস্ট্রেলিয়ান টিম, এবং পাকিস্তানি খেলা হয়েছে লাহোরে। বাট তারপরেও পাকিস্তান টিমটাকে ওভারঅল যদি আপনি দেখেন, টি20 কম্প্যাক্ট একটা টিম মনে হয়। মানে প্রচুর ব্যাটার রয়েছে এবং ব্যাটিং ডেপথ তো শাদাব খান পর্যন্ত এসে ঠেকেছে ওপর থেকে। সো ব্যাটিং ডেপথ 7-8 পর্যন্ত চলে যাচ্ছে, এবং বোলিংয়ে দে হ্যাভ দ্য ভ্যারাইটি বিকজ অফ সাইম আইয়ুবের ওই বোলিংটা তাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দেয়। সো পাকিস্তান টিমকে যদি আপনি বিশ্বকাপের কন্টেন্ডারের বাইরে রাখেন, সে সুযোগটা কিন্তু নেই। এবং ধরেন আগে কি হয়েছে আমি সেসব ভুলে যেতে চাই, তবে এখন বিশ্বকাপের আগে যেই ড্রামা চলছে এখন পর্যন্ত, তাতে ভারত যে চাপে থাকবে না সেটা কিন্তু অস্বীকার করা যাবে না পাকিস্তান ম্যাচে। এবং খেলাটা যেহেতু ভারতে নয়, পাকিস্তানকে আমি কিন্তু ওই ম্যাচেও ভালোই সুযোগ মনে করবো তাদের। এবং বাংলাদেশিরা হয়তো বা সেক্ষেত্রে পাকিস্তানের বড় একটা সাপোর্ট নিবে, না আমার মনে হয় সবাই দেবেন, আমরা সবাই তো চাইবো যে পাকিস্তানি যেত নিঃসন্দেহে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে পিএসএল এ যদি মুস্তাফিজুর রহমান খেলেন, সেই ক্ষেত্রে একটা আলাদা তাদের প্রতি ভালোবাসা তৈরি হবে। তবে দিন শেষে আপনি যেটা বললেন যে আমি একটা জিনিস স্ট্রংলি মনে করি, সেটা হচ্ছে পিএসএল মুস্তাফিজ দল তো পাবেনি। পিএসএল সম্ভবত 11ই ফেব্রুয়ারি ড্রাফটটা হবে, এবং আপনি লিখে রাখেন মুস্তাফিজ শুধু দলই পাবে না, অনেক দাম দিয়ে মুস্তাফিজকে কেনা হবে। নিঃসন্দেহে আমরাও সেই প্রত্যাশা করছি। এই প্রত্যাশার মাঝেই তাই বলন্ত সুখবরটা হচ্ছে, সাকিব আল হাসানের ভক্তদের জন্য সুখবর হচ্ছে যে তিনি বাংলাদেশে ফিরবেন ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে, যেমনটা শোনা যাচ্ছে। এরই মধ্যে বিসিবির পরিচালকদের সঙ্গে তার বৈঠক হয়েছে গতকাল, এবং সেটা নিয়ে এরই মধ্যে সরকার এবং বিসিবি কাজ শুরু করেছে সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করলে এবং যদি মামলাগুলো নিষ্পত্তি করা হয় তবেই তিনি আসবেন, এমনটাই শোনা যাচ্ছে। এবং তাকে হয়তো বা এরই মধ্যে আপনি দেখতে পেয়েছেন যে মাগুরায় তার যে বাড়ি, সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে, মেরামতের কাজ শুরু হয়েছে, এবং লম্বা একটা সময় ধরে সমর্থকরা অপেক্ষা করছেন। এতদিন না এসে সাকিব আল হাসান ঠিক এই সময়টাই কেন বেছে নিয়েছেন, কি মনে হচ্ছে? সাকিবের আমার মনে হয় বেছে নেওয়ার সুযোগটা আসলে ছিল না, সাকিবকে আসলে আসতে দেওয়া হয়নি। সো এখন এতদিন পরে তারা কি মনে করে সাকিবকে এই সুযোগটা করে দিচ্ছেন, আমার মনে হয় দ্যাট শুড বি দ্য কোয়েশ্চেন। এবং আমি আসলে জানি না, মানে প্রথম থেকে সাকিবের নামে যে মিথ্যা মামলা ছিল, আমি মিথ্যা মামলাই বলছি, আমার মনে হয় সবাই কম বেশি বোঝেনি যে মামলা ছিল, এবং তাকে বাংলাদেশের জার্সিতে খেলতে দেওয়া হয়নি। সম্ভবত এই জায়গাটা সম্ভবত তখনই স্ট্রং হয়েছে যখন মোস্তাফিজ আইপিএলে খেলতে পারেননি বলে যেভাবে রাজনীতি এবং খেলোয়াড় এই ব্যাপারটা সরকার যেভাবে সেই জায়গাটাতে সোচ্চার হয়েছে, বিসিবি যেভাবে সোচ্চার হয়েছে, এবং বাংলাদেশ তো এর থেকে বড় প্রোটেস্টার কি হতে পারে যে আমরা ভারতেই গেলাম না। অর্থাৎ টার্নিং পয়েন্টটা কি এই বিশ্বকাপ মুস্তাফিজ এই ইস্যুটাই? আপনি আপনাদের দেশের মানে সবচেয়ে সেরা ক্রিকেটারকে
যে ক্রিকেট বিশ্বে আপনাকে পরিচিত এনে দিয়েছে, বিশ্বের প্রচুর মানুষ সাকিবের মাধ্যমে বাংলাদেশকে চেনে। ইটস নট এ ম্যাটার অফ জোক, ইটস প্রাইডের ব্যাপার। তো আপনি সেই মানুষটাকে তো দেশে আসতে দেননি এবং সেটা দীর্ঘ সময় ধরেই দিচ্ছেন না। এবং তিনি তার সাকিব আল হাসানকে আমরা তার শেষ ইচ্ছাটা পূরণ করতে দেইনি। তার টেস্ট খেলে বাংলাদেশে অবসরের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আমরা দেইনি। তাকে ফ্লাই করিয়ে তাকে মাঝপথে আমরা ফেরত পাঠিয়েছি। আমরা কি না করিনি? সাকিবকে অসম্মান করার জন্য যা যা করার আমরা সবই করেছি, গর্বের সাথে করেছি, তাই না? যারা যারা তখন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, সরকার পক্ষীয় বলেন অথবা বিসিবিতে সে সময় যারা দায়িত্বে ছিলেন, সব কিছু মিলে তারা হয়তো পারেননি সরকারের সাথে সে সময়। এবং সরকারের যিনি দায়িত্বে ছিলেন তিনি তো প্রকাশ্যেই বলেছিলেন যে আমি আসলে দোসরকে আসতে দেব না দেশে, এরকম একটা কিছু সেটা স্টেটমেন্ট কি তার দিয়েছিলেন। ফ্যানিং জায়গা থেকে, নাকি তিনি আসলে সরকারি সবকিছু বিবেচনা করে বলেছেন? অনেকে বলছেন যে ফ্যানের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন সেটা কিন্তু দেশের পক্ষে ভালো হবে না। আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে দিন শেষে ওই মানে আওয়ামী লীগের তকমাটা ওটা যে আসলে সাকিবের সাথে রয়ে গিয়েছিল, সেই ক্ষোভটাই মনে হয় শেষমেশ ক্রিকেটার সাকিবের সত্তাকে ছাপিয়ে, হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের এমপি হিসেবেই তাকে হয়তো বিবেচনা করে এই কাজটা করা হয়েছে। কিন্তু দিন শেষে সাকিবকে তো আর আমরা মানে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে চিনি না, তাকে আমরা চিনি আমাদের সাবেক ক্যাপ্টেন হিসেবে, আমাদের সেরা ক্রিকেটার হিসেবে, টপ, যিনি দীর্ঘদিন 3টা ফরম্যাটেই টপে ছিলেন। এনিওয়েজ, দিস ইজ এ রিয়েলি গুড নিউজ যদি এটা সত্যি হয়ে থাকে যে সাকিব ফেব্রুয়ারি মার্চে দেশে আসবেন দেশের হয়ে। আমি এখনও স্ট্রংলি মনে করি যে বাংলাদেশ টিমে অনেক ক্রিকেটারের থেকে সাকিব আল হাসান ভালো। ওই যে আপনার কিছুদিন আগে বোর্ড মিটিং শেষে বলা হচ্ছিল যে সাকিবের যদি ফিটনেস থাকে, যেখানে বাংলাদেশ খেলবে সেখানে যদি তারা খেলার যোগ্যতা থাকে, ওই মাঠে যদি তিনি আসতে পারেন, হ্যান ত্যান অনেক কিছু বোঝানো হচ্ছিল। সাকিব যদি মানে ফিটনেস নিয়ে কাজ নাও করেন, তারপরে বাংলাদেশের অনেক ক্রিকেটারের থেকে তার ফিটনেস ভালো। নিঃসন্দেহে আমরা দেখছিলাম যে সাকিব দেশ বিদেশে যে কোনো জায়গায়, মানে তিনি তো আসলে ক্রিকেট দিয়ে পরিচিতি পেয়েছেন, ক্রিকেটই তার জীবনের অধিকাংশ সময় কেটেছে এবং সেখানে তিনি বিভিন্ন জায়গায় তাকে নিয়ে অনেকে ট্রোল করেছে যে তিনি কোন অজপাড়া গায়ে গিয়ে ক্রিকেটটা খেলছেন, কিন্তু কিন্তু তিনি কিন্তু ক্রিকেটে ছিলেন এবং তার এই বিশ্বাসটা ছিল যে তাকে বাংলাদেশে ফেরানো হবে, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে হোক কিংবা বিসিবি থেকে হোক চাওয়া হবে। অর্থাৎ আপনি যেটা বলছিলেন যে সাকিবকে আসতে দেওয়া হয়নি, এখনই হয়তো বা একটা ভালো সময়। এবং এরই মধ্যে কিন্তু অনেকে বুঝে ফেলেছে যে তার বিষয়ে যে ধরনের মামলা আপনি বলছিলেন যে মিথ্যা মামলাগুলো, সেগুলো কিন্তু নিষ্পত্তি হওয়ার পথে রয়েছে। সাকিব আল হাসান যখন দেশে ফিরবেন ঠিক সেই সময় বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে পারছে না, দর্শকদের জন্য অবশ্যই স্বস্তির, এবং তার কাছ থেকে কি প্রত্যাশা করছেন একেবারে ছোট্ট করে জানবো। এই মুহূর্তে তো আসলে বাংলাদেশের পরিকল্পনা আমি যতটুকু জানি যে বাংলাদেশ এখন 4টা দল বানিয়ে বিসিএল সম্ভবত একটা ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি আয়োজন করবে বিশ্বকাপের সময়। খুব ভালো তো যদি সাকিব এই টুর্নামেন্টে খেলতে পারতেন, হ্যাঁ, মানে যদি সাকিবকে আনবেনই তাহলে যেহেতু আপনার সবগুলো প্লেয়ার এখন ফাঁকা রয়েছে, আপনি আন্ডার 19 থেকে শুরু করে সব লেভেলের ক্রিকেটারদেরকে নিয়ে 4টা দল বানিয়ে পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজের আগে খেলবেন, সেই জায়গায় সাকিবকে খেলাতে পারলে ভালো হতো। তারপর আমি মনে করি সাকিবকে যখন সুযোগ দেবেনি তখন আসলে ভালো মতোই দেওয়া হোক পাকিস্তানের সাথে, এবং সেটা দ্রুতই দেয়া হোক, দ্রুতই দেওয়া, তাহলেই হয়তো বা মঙ্গল হচ্ছে, দেশের সমর্থকরাও খুশি হবেন। সব মিলিয়ে আমাদের বিশ্বকাপে না যাওয়ার যে একটা আক্ষেপ বা খারাপ লাগা, সেটা কিছুটা হলেও লাঘব হবে। অসংখ্য ধন্যবাদ তাইবানত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।